আমার কতদিন পরে জ্ঞান ফিরেছিল আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার যখন জ্ঞান ফিরে দেখে আশেপাশে অনেক ছেলে মেয়ে সবাই হিন্দি ভাষায় কথা বলতেছিল। প্রতিটা মেয়ে সাজুগুজু করা। কেউ বা পুরুষ মানুষ নিয়ে একদিকে যাচ্ছে, কেউ বা বের হচ্ছে। আমি বুঝতে পেরেছিলাম এটা আমার কোনো সাধারণ গুলশানের বাসা না। আশেপাশে নীরবকে আমার চোখ দুটো খুঁজে বেড়াচ্ছিল। আমার স্বামী নীরব কোথায় গেল? কিন্তু নীরবের অস্তিত্ব ওখানে ছিল না। আমার শরীরের ব্যথাটা আগের চাইতে একটু কমেছে, কিন্তু ব্যথা আছে। আমি উঠে বসলাম, শরীরে এখনো ব্যথা জ্বর। পাশে দেখি একটা মহিলা, হিন্দু, মোটা ফর্সা করে, কপালে সিঁদুর, পানের বাটা হাতে আর পান মুখে। তার পাশে কয়েকটা পুরুষ লাঠি সোঁটা হাতে। দোলনার উপরে মহিলা বসে আছে। মহিলা বলল, লার্কির জ্ঞান ফিরেছে। ওই ভদ্র মহিলাও হিন্দি ভাষায় কথা বলছিল। আমি কিছুটা হিন্দি বুঝতাম, তবে সবটা না। প্রতিটা মেয়ে সাজুগুজু করা, মানুষের কোলাহল, সিঁদুর পরা মহিলা, হিন্দি ভাষা, সবকিছু দেখে আমি কাঁপতে কাঁপতে কান্না করে দিয়ে বলে, আমি এটা কোথায়? আমার স্বামী নীরব কোথায়? ওই ভদ্র মহিলার সঙ্গে থাকা পুরুষগুলো যাদের হাতে লাঠি সোঁটা, তারা হেসে দিয়ে বলল, নীরব? কোন নীরব? আর কার কথা বলছিস তুই? এখানে তো আমার বাসা না, আমার স্বামী নীরব কোথায়? আমি আরো কান্নাকাটি করা শুরু করে দিই। আর ওই ভদ্র মহিলার সঙ্গে থাকা লাঠি সোঁটা হাতে পুরুষগুলা খিলখিলিয়ে হাসতেছিল। 1-2 মিনিট পরে দেখি একজন ডক্টর আসলেন। ওই পুরুষগুলো আমাকে ধরলো আর ডক্টর আমার শরীরে ইনজেকশন পুশ করলো। আমি বারবার চিল্লাচ্ছিলাম, আমাকে কোনো ইনজেকশন দিবেন না। তখন ওই ভদ্র মহিলা বলতেছিলেন, ব্যবসায় এখন পর্যন্ত আমি 1 সপ্তাহ লস করে ফেলেছি। আর লস করিস না, তাড়াতাড়ি সুস্থ হ, আমার এই টাকা উঠাতে হবে। এই কথাটা বারবারই আমার কানে আওয়াজ পড়তেছিল। তারপর আমার চোখ দুটো আবারও বন্ধ হয়ে যায়। কখন সকাল হচ্ছিল, কখন দুপুর হচ্ছিল, আমি কিছুই বুঝতে পারতেছিলাম। তার মনে হয় 1 দিন না 2 দিন পর আবার আমার জ্ঞান ফেরে। তখন আমার শরীরে কোনো ব্যথা ছিল না। ম্যাজিকের মতো যেন আমার ব্যথা সব ভিনিশ হয়ে গিয়েছে। জ্ঞান ফিরতেই দেখি সিঁদুর দেওয়া ওই ভদ্র মহিলা আমার পাশে বসে আছে। আমাকে জিজ্ঞাসা করলো হিন্দিতে, শরীরে কোনো ব্যথা আছে? বললাম না। এই তো সুস্থ হয়ে গিয়েছিস। উনি চিল্লায় বলল, লার্কিকে খেতে দে। 2টা পরোটা আর ডাউল আনলো। খাবার কি আমার গলা দিয়ে নামে? আমি তো কাউকেই চিনি না। আমি শুধু কান্না করতেছিলাম আর বলতেছিলাম, আমার স্বামী নীরব কোথায়? আমি আপনাদেরকে চিনি না, এটা কোথায়? আমি এখানে থাকবো না। আমার কান্নাকাটি বেড়ে যায়। ওই ভদ্র হিন্দু মহিলা তারপর বললেন, এই লার্কি, কান্নাকাটি করিস না। আজকে থেকে আমরাই তোর সব, আর এখানেই তুই থাকবি। তুই এখন কোথায় আছিস জানিস? তুই এখন বোম্বে। বোম্বে? আমি কিভাবে আসলাম? আমার দেশ তো বাংলাদেশ, আর আমার স্বামী নীরব, আমাদের তো গুলশানে বাসা। ওনারা খিলখিলি হাসতেছিল। স্বামী? কিসের স্বামী? তোকে তো আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি? আমি তখন ওনাদের সাথে খারাপ ব্যবহার করতেছিলাম। কিভাবে বিক্রি করবে? আমি তো কোনো দলিলে সই করিনি। তখন ওনারা বলতেছিল, দলিলে সই করতে হয় না, তোকে অনেক টাকা দিয়ে কিনেছে, এই টাকা আমার উসুল করতে হবে। আমি ছোটাছুটি করে ওখান থেকে বের হওয়ার জন্য, আমি এখানে থাকবো না, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেন, আমি পুলিশের কাছে যাব। ওনারা আমার কথা শুনে হাসতো। পুলিশের কাছে যাবি? এখান থেকে বের হওয়া এতটা সহজ না। ওই নাটক বন্ধ কর, তুই যতই চেষ্টা কর এখান থেকে বের হতে পারবি না। এখন থেকে এটাই তোর বাড়ি। ওই রুটি আর ডাল আমি ঝাটকা দিয়ে ফেলে দেই। তখন ওনারা বলে, না খাবে না, রেডি কর নতুন কাস্টমারের জন্য, টাকা উসুল করতে হবে। ও অনেক দিন ধরে বসে আছে অসুস্থতার বাহানা দিয়ে। কাস্টমার? কিসের কাস্টমার? আমি কোনো কাস্টমারের কাছে যাব না। তখন ওনারা হাসে আর বলে, সাহেব আসবে, সাহেবকে তোকে খুশি করতে হবে। খুশি করলেই তুই আমাদের কাছে ভালো থাকতে পারবি। আর যদি কোনো অভিযোগ করে তাহলে কিন্তু তোর চাম উঠিয়ে ফেলবো। ওখানকার প্রতিটা মানুষের চেহারা ছিল অনেক ভয়ানক। আমি বুঝতে পেরেছিলাম এটা সাধারণ কোনো জায়গা না, এটা নিশ্চয়ই আবাসিক কোনো হোটেল, যাকে বাংলায় বলে পতিতালয়। আমি বাঁচার জন্য ওনাদের কাছে অনেক আকুতি করি, আমি এই ধরনের মেয়ে না, আপনারা যত টাকা চাবেন আমি সব টাকা দিব, আমাকে একটা বার এখান থেকে যেতে দেন, আমার জীবনটা বাঁচান। ওরা আমার কথা শুনে সবাই হাসতেছিল। ওই ভদ্র মহিলা ওখানকার সর্দারনি ছিলেন। তারপর আমি বুঝতে পেরেছি ওই সর্দারনি আরো কয়েকজন পুরুষ আর মহিলাকে ডাক দেয় আর বলে, এই মেয়ে একটু বেশি কথা বলে, মুখটা বন্ধ করা, না হলে আমাদের ব্যবসায় লস করে দিবে। ও যেন মুখ না খুলে, আর ওকে রেডি কর, কাস্টমার আসবে কিছুক্ষণ পরে। আমি তখনও তাদের কাছে বাঁচার আকুতি করি, কেউ আমার কথা শুরু হয়ে যায় আমার পতিতার জীবন। ওরা এতটা ভয়ানক ছিল যে ওদের কথা মতো যারা চলতো না তাদের পরিস্থিতি হতো অনেক খারাপ। প্রথম যেদিন আমি রাজি হইনি পরপুরুষের সঙ্গে বেডে যাওয়া, ওই দিন আমাকে এত মার মেরেছিল যেটা বলার বাহিরে। একজন মানুষ আর একজন মানুষকে এভাবে মারতে পারে না, টর্চারিং করতে পারে না। ওদের কথা মতো যখন আমি রেডি হয়ে পুরুষদেরকে রুমে নিয়ে যাচ্ছিলাম না, ওই দিন আমার হাতের মধ্যে একটা প্লাস এনে চাপ দিয়ে ধরে। আমার নখটা আমার চোখের সামনে টান দিয়ে উঠিয়ে ফেলে। আমার কলিজাটা বের হয়ে যাচ্ছিল, মনে হয় ওরা মানুষ না। রক্ত ছিটকে ওয়ালে যেয়ে লাগলো। আমি চিল্লাচ্ছিলাম, আমাকে বাঁচাও, এরকম টর্চারিং করো না। আর ওরা খিলখিলিয়ে হাসতেছিল, বলতেছিল, আমাদের কথা যদি না শুনিস তোর পরিণতি আরো অনেক ভয়ানক হবে। এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর আমাদের হাত অনেক লম্বা, তোর কোনো ধারণাই নেই। তোকে অনেক টাকা দিয়ে আমরা কিনেছি, এই টাকা আমাদের উঠাতে হবে। আমার শরীরের প্রতি নির্মম অত্যাচার, তারপর আমি মেনে নিয়েছিলাম এটাই আমার জীবন। যাকে আমি ভালোবেসে স্বামী সংসার ছেড়েছিলাম, সে আমাকে পতিতালয়ের মহিলা বানিয়ে ছেড়েছে। এভাবে কাটতেছিল আমার পতিতালয়ের জীবন। আমি এমন কাউকে ভালোবেসেছিলাম যার জন্য স্বামীর সংসার ছেড়েছিলাম, সন্তানকে এতিম করেছিলাম। সে প্রথমত নিজের চোখের সামনে আমার ইজ্জত হরণ করিয়েছে,
তারপর টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে পতিতালয়ে। আমি এখান থেকে বাঁচার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখান থেকে আমি পালিয়ে বাঁচতে পারিনি। যখন প্রথম আমার রুমে যেসব পুরুষেরা আসতো তাদের হাতে পায়ে ধরে আমি বলতাম, আমাকে এখান থেকে বাঁচাবেন, আমাকে পুলিশের কাছে নিয়ে যান না। ওরা মানুষ ছিল না, ওরা ছিল হাংরি, শুধু শরীরটা পাওয়ার জন্য আসতো। ওরা তো বাঁচাতো না, বরং গুরুমার কাছে যে বিচার দিত। আমার মুডটাই খারাপ করে দিয়েছে, তোদের সার্ভিস এখন অনেক খারাপ, এখানে আসা যাবে না। এইভাবে কোনো কাস্টমার অভিযোগ করলে শুরু হয়ে যেত আমার উপরে অত্যাচার। কারেন্টে শরীরে শর্ট দেয়া, হাতের আঙ্গুল থেকে নখ উঠে ফেলা, সবকিছুই আমি সহ্য করেছি। তারপর দিনের পর দিন আমিও মেনে নিলাম, এটাই আমার জীবন। 3 বছর পর সর্বপ্রথম আমি যোগাযোগ করেছিলাম আমার ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে। ওরা ভেবেছিল আমি তো মরেই গিয়েছি। সত্যি মরে গেলে হয়তোবা আমার জীবনটা এই নরকের চাইতে বেঁচে যেত। কয়েক বছর কারোর সাথে কথা বলতে দেয়নি। আমার ভাইয়ের নাম্বারটা আমার মুখস্থ ছিল। আমি গুরুমাকে বিশ্বাস করাই যে আমি এখান থেকে পালিয়ে যাব না, কিন্তু আমি সবসময় একটা চান্স খুঁজতেছিলাম। এই জীবন, এটা আমার জীবন না, এর চাইতে যদি আল্লাহ আমাকে নিয়ে যেত অনেক ভালো হতো। মাকে আমি সবটা খুলে বলি, মা কান্নায় ভেঙে পড়ে। মা বলে, মা ওখান থেকে পালিয়ে আয়। আমার মাকে তখন বলি এখান থেকে পালানো একদম অসম্ভব। আমার মা আমার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সবসময় কথা বলতে দিত না, নিজের কোনো ফোন ছিল না। আমার সন্তানের কথা আমার খুব মনে পড়তো। আমার ইকরা 6 মাস বয়সে যাকে রেখে আসছিলাম, আমার স্বামী আমি চলে যাওয়ার পরও, অন্যের সংসার করার পর আমার হাতে পায়ে ধরেছিল। আমার বাচ্চাটাকে নিয়ে আমার গুলশানের বাসায় আমি তাকে অপমান করেছিলাম। আমার সন্তানের প্রতি আমার তিল পরিমাণ মায়া কাজ করেনি। আর এখন প্রতিনিয়ত আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য আমার কলিজা পুড়ে ছারখার। প্রতিনিয়ত মনে হয় কার ভালোবাসা প্রেমে পড়েছিলাম, কোন সংসার আমি ছেড়ে এসেছি। আমার কলিজার টুকরা ইকরা, ও কেমন আছে মা? মা বললো ভালো আছে। জামাই তো আমাদের এখন ওখানে যেতে দেয় না, বলে আপনার মেয়ে তো আমাদের জীবন নষ্ট করেছে, এখন আপনারা আসছেন আমার সন্তানের জীবন নষ্ট করতে। আপনাদের কালো ছায়া আমার মেয়ের উপরে যেন না পড়ে। তোর শাশুড়ি আমাকে অনেক অপমান করেছে, তাই আর যাই না। জানিস মা, তোর মেয়েটা এত সুন্দর হয়েছে, মনে হয় আল্লাহ নিজে হাতে ওকে বানিয়েছে। একবার তুই যদি দেখতি রে মা, তুই কোন মেয়েকে রেখে চলে গিয়েছিস। মার মুখে কথা শুনে আমার মেয়েকে দেখালো আমার যেন আরো বেড়ে যায়। কিন্তু এটা তো এখানকার ফোন, আমি ছবি ভাই পাঠালেও আমি দেখতে পারবো না। এইভাবে কেটে যায় আরো 3টা বছর। এখন আমি পতিতালয়ে আছি 6 বছর। খালি সুযোগ খুঁজতাম কিভাবে এখান থেকে পালিয়ে যাব। আমি একবার পালিয়েও ছিলাম, পুলিশ আমাকে বাঁচানো বাদ দিয়ে আবার গুরুমার কাছে দিয়ে যায়। ওই দিন গুরুমা আমাকে প্রচন্ড মেরেছিল। আমি হসপিটালে 2 দিন ভর্তি ছিলাম। ওদের এত বড় হাত যে পুলিশও ওদের সাথে জড়িত। এখান থেকে পালানো অসম্ভব। প্রতিনিয়ত নিজের ভুলের জন্য নিজের প্রতি ঘৃণা হতো। আমার এই অভিশপ্ত জীবন আমাকে ধ্বংস করে ফেলেছে। আমার স্বামী লাবু আমাকে কি ক্ষমা করতে পেরেছে? আমার সন্তান ইকরা আমার কথা কি কখনো জানে যে ওর মা আছে? নয়তো আমি নীরবের দোষ কখনোই দেই না। আমি যদি ওর প্রেমে না পড়ে স্বামী সংসার ছেড়ে যদি না যেতাম, ও আমাকে কখনো নিয়ে যেতে পারতো না। আমার চরিত্র, আমার লোভ, সুন্দর স্মার্ট স্বামী ধ্বংস করে দিয়েছে। এখন আমি পতিতালয়ের মহিলা। এভাবে কেটে যায় 10টা বছর। আমাদের বাংলাদেশের অনেক মেয়ে ওখানে আছে আমার মতো এরকম ভুক্তভোগী। আমি আস্তে আস্তে পরে সবকিছু জানতে পেরেছিলাম। নীরব আমাকে 25 লাখ টাকার বিনিময়ে ওখানে বিক্রি করে দিয়েছে। নীরব এ কাজে জড়িত। নীরবের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি যদি স্বামী সংসার ছেড়ে না আসতাম, সে আমাকে কখনো এভাবে ব্যবহার করতে পারতো না। 10টা বছর লেগেছিল কিভাবে আমি এখান থেকে পালাবো। তারপর আমাদের এক বাংলাদেশি মেয়ের সহযোগিতায় একদিন রাত্রে আমরা 2 জন বোম্বে থেকে কলকাতায় পালিয়ে আসি। একটা মেয়ের সাথে আমাদের মোবাইলে পরিচয় হয়, ওর বাড়ি ছিল কলকাতা। ও আমাদেরকে আশ্রয় দেয়। ওখান থেকে পালিয়ে আসার পর গুরুমারা আমাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছিল। ওনাদের হাত অনেক বড়, কলকাতা পর্যন্ত এসেছিল, কিন্তু আমাদের নাগাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমি একদম মফস্বলে চলে গিয়েছিলাম। পতিতালয় থেকে যেদিন আমি পালাই, আমার মনে হয়েছিল আমি নতুন করে জন্মগ্রহণ করেছি। এই মাত্র আমার মা আমাকে জন্ম দিয়েছে। প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে তাওবা আর নামাজ পড়ে কান্নাকাটি। আমার এই জীবন, আমার এই ভুলের জন্য আমি অনুতপ্ত। ছোট্ট একটা কাপড়ের ব্যবসা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দিন কাটে আমার। আমার মেয়ে এত বছর আমি একবারও চোখে দেখিনি। আমার ভাইকে বলেছিলাম, আমার মেয়ের একটা ছবি পাঠিয়ে দিস তো আমার মোবাইলে। এখন তো আমার মোবাইল আছে। আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে, 12-13 বছর বয়স। দেখতে এত সুন্দর হয়েছে যেটা বলার বাহিরে। আমার এই কলিজার টুকরা সন্তানকে রেখে, স্বামীর ভালোবাসা রেখে আমি কোথায় গিয়েছিলাম সুখ খুঁজতে। লাস্টে সুখ পাইনি, পেয়েছে অভিশপ্ত জীবন। শুনেছে আমার স্বামী নাকি বিয়ে করেছে, আমার মেয়েটাকে তার দ্বিতীয় স্ত্রী কোলে পিঠে করে বড় করেছে। হয়তোবা বিশ্বস্ত একটা মেয়ে পেয়েছে। দূর থেকে আমি দোয়া করি, ভালো থাক আমার স্বামী, ভালো থাক আমার কলিজার টুকরা ইকরা। কখনো ওদের কাছে আমি আর ফিরে যাইনি। আমার এই অভিশপ্ত জীবনের কালো ছায়া আমার মেয়ের উপরে পড়ুক, তার জীবনটা নষ্ট হয়ে যাক, আমি কখনো চাইনি। আমি ওকে জন্ম দিতে পেরেছিলাম, ওর আমি মা হতে পারিনি, তাই তো ওদের কাছে আমার আর কখনো ফিরে যাওয়া হয়নি। এটা একটা আপু লাইফ স্টোরি ছিল। ধন্যবাদ সবাইকে।